মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোল ইজ হার্ড ব্ল্যাক coal is hard black mineral that is found below the earth's surface. রাধা, আমার জিওগ্রাফি কঠিন লাগে, আমার এখন ঘুম পাচ্ছে। ঘুম পেয়েছে বললে হবে? চলো ওটো ওটো পড়তে হবে না, পরীক্ষা আছে। ওটো ভালো করে বসো, ওটো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। রাধা, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সব বুঝিয়ে দেবো, তুমি সব বুঝতে পেরে যাবে। Minerals are natural. Minerals are natural substances that have defined chemical composition. এই পুপুল, ওটো ঘুমোলে চলবে, ওটো পুপুল। এই পুপুল, ওটো না। রাধা মা, তো কি করি এখন? এতগুলো পড়া বাকি আছে। পুপুল, আদিত্য, দরজা খোলো, আদিত্য। এখন ব্যস্ত আছি, পরে দরজা খুলবো। চুপ করো বলছি, কিন্তু কি হচ্ছে? কি হচ্ছে এটা? কি হচ্ছে? এই জন্য আদিত্য দরজা খুললো না। আদিত্য, না, আমাকে জানতে হবে, আমাকে সবটা জানতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুপুল এখানে একা ঘুমাচ্ছে, তাহলে রাধা কোথায়? রাধা তার মানে আধির ঘরে। ওর নাম রাধা, ও আমার অগ্নি সাক্ষী রেখে বিয়ে করা স্ত্রী, তাই এখন মিসেস রাধা সেন। ওর নাম রাধা, আমি আবার বলছি, ওর নাম রাধা। ও কোনো গভর্নেন্স নয়, আমার পার্টনার নয়, আমার বিয়ে করা স্ত্রী। এটাই তো হওয়ার কথা ছিল। যা হচ্ছে প্রকৃতির নিয়মেই হচ্ছে। তাহলে আমার মনটা এরকম হচ্ছে কেন? আমার খারাপ লাগছে কেন? কেন হচ্ছে এরকম?
একদম একদম চুপ চুপ করে চুপ করবে না, আবার মুখটা চেপে ধরবো। চুপ। আপনি আমাকে এইভাবে ধরে নিয়ে এলেন কেন? এইভাবে মানে কি? আমি আপনাকে একটা প্রশ্ন করে যাচ্ছি, আপনি উত্তর দিচ্ছেন না। কি হয়েছে? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি এইভাবে আমাকে ধরে নিয়ে এলেন কেন? আপনি কি জেলে ধরে নাকি? আপনি কি এখন আমাকে বস্তায় ভরে অন্য কোথাও পাচার করে দেবেন? ঠিক এই কারণ, তুমি তো থামবে না, তাই মুখটা চেপে ধরেছি। থামবে না মানে? চুপ। আপনি কথা বলতে পারেন না বলে আমি থেমে যাবো? আমি থেমে যাবো? আপনি আমাকে এটা বলুন যে আপনি আমাকে এইভাবে ধরে নিয়ে এলেন কেন? আমি তখন থেকে প্রশ্ন করছি, আপনি আমার প্রশ্নের উত্তর দিন, বলুন। এবার তো মাথা গরম হয়ে যাচ্ছে। কি করছেন? কি করছেন? আমি আপনাকে প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দিন, নইলে কিন্তু আমি। এই নইলে কি করবে তুমি? কি করবে? নইলে কিন্তু আমি। হ্যাঁ কি নইলে কি? চিৎকার করব। আমি চিৎকার করব, চিৎকার করে সবাইকে বলবো যে ছেলেরা আমাকে এইভাবে ধরে নিয়ে এসেছে আর আমাকে বস্তায় ভরে। দেখি তোমার কত সাহস, চিৎকার করো দেখি। সবাই শুনতে পাবে কি হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দিদাই তোমার জীবনের সব। একদম একদম, মানে আমার সোল, আমার বডি এখানে রয়েছে। একদম। মায়েরও শরীর খারাপ ভীষণ ছিল, মায়ের কাছে ডক্টর দিতে না করেছিল বাচ্চাকে, তো সেই সময় থেকেই আমি আমার ঠাকুমার কাছে, মানে একদম জন্মের পর থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা পিসির আদরের প্যাম্পার্ড চাইল্ড আমি। ওই মায়ের বকুড়ি বা কিছু খাবার অনেক সময় হয়, অনেক কিছু করেছি টুকটাক বিভিন্ন ঘটনা যেগুলো ঠাকুমাই জানেন, মানে আমার কি বলবো সিন্ধুক টাইপের অনেক কিছু জানেন। তো ওই রকম আর কি, ওই কথাগুলো মা অবধি পৌঁছাতে দিত না, কারণ মা যদি জানতে পারে তাহলে ব্যাপারটা অনেক চাপ হয়ে যাবে আমার জন্য। আর অনেক আপস অ্যান্ড ডাউনস পেরিয়েছি, অনেক কিছু, যেখানে আজকের দিনে আজকের জেনারেশন হয়তো মানে ওনাদের জেনারেশন থেকে আমাদেরকে এত তাড়াতাড়ি এত সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না অনেক কিছুতে। সেখানে আমার ঠাকুমা কিন্তু একদম অর্থোডক্স, সব সময় দিদা পাশে ছিলেন, সব সময় প্রত্যেকটা মুহূর্তে আমি ওনাকে পাশে পেয়েছি। মানে যখন আমি ভেঙে যাচ্ছি উনি বলছেন এটা ভাঙার মতো কিছু হয়নি। এমন কি হয়েছিল? আমার 2021-এ বিয়ে হয়। আচ্ছা। 2022-এ অশান্তি যেরকম হয় প্রত্যেক স্বামী স্ত্রীর মাঝখানেই হয়, ওই রকমই অশান্তি হয়। সেটা থেকে হঠাৎ করে আমাকে বাপের বাড়িতে পাঠানো হয় 10 দিনের জন্য। সম্বন্ধ করে বিয়ে হয়েছিল? আমাদের লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ, মানে আমাদের রিলেটিভের মধ্যে, মানে আমরা বাঙাল তো ওই সব ব্যাপার ট্যাপার দিয়ে সব কিছু রিলেটিভের মধ্যে আমার বিয়ে হয়। তো হঠাৎ করে বাপের বাড়িতে পাঠালো 10 দিনের জন্য, পাঠালো না রাদার নিয়ে এলো। তো নিয়ে এসে দেন অশান্তি হচ্ছে, বাবা ফোন করছে আচ্ছা ঠিক আছে আমার মেয়ের ভুল, চলো আমরা সবাই বসি, কি ভুল ভাল যা হয়েছে সবকিছু মেটানোর চেষ্টা করি। কিন্তু সেইগুলো কিছুই না হওয়াতে সাডেনলি 16ই এপ্রিল আমাকে ছেড়ে দেয়, আর 21শে এপ্রিল ডিভোর্স ফাইল করে। আমি 10ই মে ডিভোর্সের পেপার রিসিভ করি 2022 সালে। উনি আমাকে বলেছিলেন যে এরকম আমি পেপারে অনেক পড়ছি, কোনো বড় ব্যাপার না, এত তাড়াতাড়ি ভেঙে পড়ার মতো কিছু হয়নি, তোকে তোর মতো করে জীবন বাঁচতে হবে, তোকে তোর মতো করে ভালো থাকতে হবে। 2022টা খুব খারাপ গেল, কিন্তু ওই যে ঘুরে দাঁড়ানোর যে শক্তি, আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, আমার ঠাকুমা আমাকে সেই শক্তি দেয়। তুই বেঁচে আমাদের কাছে আছিস, ব্যাস, এর চেয়ে বড় আর কিছু হয় না। তো দিদা এই যে এতটা মনের জোর আপনার এই বয়সে, নাতনিকে তো জোর দিতেই হবে। তো নাতনি যখন প্রথম এসে বলল তখন আপনার কি মনে হয়েছিল? প্রথমে একটু ভেঙে গেছিলাম, ওর মুখের দিকে তাকিয়ে বললাম তোর যে জ্বলে পড়ে নেই, তুই তো আমাদের কাছে আছিস, তোকে আমরা বাঁচাবো, তুই ভেঙে পড়বি না, মনে জোর রাখ, মনে জোর রাখ, উঠে দাঁড়া।
উঠে দাঁড়া, দেখবি শক্তি পাবি। খুব ভালো। আমার নাত বউ। পেলেন কিভাবে নাত বউকে? নাত বউকে পেলাম, ওদের মানে ইয়ে ছিল। কি ছিল? ইয়েটা কি? ভালোবাসা ছিল। কলেজ স্কুল থেকেই ওদের জানাশোনা ছিল। হ্যাঁ, তো নাতি আপনাকে সেই বলেছিল? হ্যাঁ, তারপরে এসে বলেছিল। তারপর ওদের বাড়ি থেকেও আসলো, আমাদের বাড়ি থেকেও গেলাম, গিয়ে দুজনে মিলে ঠিক করে বিয়ে দিয়ে দিলাম। কতদিন হলো বিয়ে হয়েছে? 1 বছর 3-4 মাস মতো। সবে বিয়ে হয়েছে? আচ্ছা। আর খুবই ভালো। আমার নাত বউ যা আমাকে দেখে না, চাকরি করে তো, স্কুলে যায়, ওখান থেকে ফোন করে, ঠাম্মা তুমি ঠিক আছো তো? আনা হ্যাঁ ঠিক আছি, এদিক ওদিক করবে না, বেশি কাজ করবে না, মানে ধারণা করতে পারিনি এত ভালো হবে। খুব ভালোবাসে আমাকে। তারপরে বেড়াতে, চলো ঠাকুমা হোটেলে নিয়ে যাবো, চলো। আমার নাতিও তাই, এও তাই। ঘুরতে নিয়ে যায়? হ্যাঁ, ঘুরতে নিয়ে যায়। আমার ছেলের বউ তো এখানে থাকে না, ওরা গিয়ে বিহারে থাকে, ওরা ওখানে চাকরি করে। আমরা 3 জন থাকি। ও অফিস থেকে আসে রবিবার দিন, চলো ওইখানে যাবো, সিনেমা যাবো। আমি সিনেমা দেখবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রেশমি ছোটবেলা থেকে দিদার কাছে মানুষ? হ্যাঁ, পুরোটাই। কেন এরকম, কেন যে দিদার কাছে পুরো মানুষ? আমার জন্মের 13 দিন বয়স থেকে মা মানে পুরোটাই অসুস্থ ছিলেন। মার প্যানক্রিয়াটিস নষ্ট হয়ে গেছিল। তো সেক্ষেত্রে আমার বাবা, মামা, দাদুন, পরিবারের বাদবাকি সকল সদস্যরা মানে মাকে দেখতে ব্যস্ত যে মাকে কি করে ঠিক করা যায়। এবার আমি তো তখন একদমই ছোট, তা আমার টেক কেয়ার কে করবে? তখন এই মানুষটা আমার মা হিসাবে আমার পাশে দাঁড়িয়েছে, মানে আমাকে একটা মায়ের মতন করে লালন পালন করা পুরোটাই ইনি করেছেন। সময় এসে এসে ভাত মেখে খাইয়ে দিয়ে যাওয়ারে, মানে ছোট থেকে পুরো বড় করা বা ওনার কাছে থেকে মানুষ হয়েছি আমি। আচ্ছা। তো তারপর আস্তে আস্তে যখন পড়াশোনার দিকে এগাই, পেন্টিং করতে খুব ভালোবাসতাম, তখন দিদুন বলতো কি, শোনা তুই জানি আঁকাবুকির লাইন নিয়ে চাকরি পাস, আঁকাবুকি করতে পারিস, তোকে জানি কখনো কখনো টিভির পর্দায় দেখতে পারি। তো তখন ছোট, তখন অতটা বোঝার ক্ষমতা নেই। তো তখন বলেছিলাম ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার কথা রাখার। তারপর আমি আফটার এইচএস আমি গ্রাফিক্স ডিজাইনিং কোর্স করি। তো গ্রাফিক্স ডিজাইনিং কোর্স করার পর এখন আমি একটা ইনস্টিটিউটে জব করছি অ্যাজ আ টিউটার। তার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেল হিসাবেও কাজ করছি আমি। তো টিভির পর্দায় দেখতে চেয়েছিল, টিভির পর্দায়ও ওনাকে দেখাতে পেরেছি আমি। তো আমি অনেকটা হ্যাপি যে না, দিদুন যেটা যেটা ছোটোর থেকে আমার কাছে চেয়েছে, আমি মানে জানি না আমি পূর্ণ করতে পেরেছি নাকি, কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত যে দিদুন যেটা চায় আমি যাতে সেই ওনার কথাটা আমি রাখতে পারি। পুরো একটা জীবন মেয়েকে মানুষ করেছেন, তারপর নাতনিকে মানুষ করলেন। 13 দিন বয়স থেকে ওর মা খুব অসুস্থ হয়ে গেছে। এখন মা কেমন আছে রেশমি? এখন মা আস্তে আস্তে, আমি বড় হওয়ার সাথে সাথে মা সুস্থ হন। তারপর থেকে দিদুন যেমন আমার ব্যাক সাপোর্ট হিসাবে ছিল, তো পরিবারের আমার মামা, মিমি, মা, বাবা সকলে আমাকে, আমি যেটাই করতে চেয়েছি বলেছে তুই করছো না, তুই যদি ঠিক বুঝিস তুই এগিয়ে যা। সেইভাবেই এখনো এগিয়ে যাচ্ছি। আর অফিসে গিয়ে ফোন করি মাঝে মাঝে, ও দেখভাল আমারও করেন। প্রত্যেক দিন যাওয়ার সময় আমার সাথে দেখা করবে, এইটা খাও, কি খাবে তুমি বলো, আমি নিয়ে আসে। তারপরে ওষুধ, ওকে না দেখে আমি ওষুধ খাই না, আমার ভয় লাগে। ডাক্তার দিল কেবল এমন না, তুই আগে দেখ যে ওষুধটা ঠিক কিনা, কিভাবে খাবো বল, তারপরে ওই এখন আশা করছে। হ্যাঁ, ও আমার খুব সাপোর্টে। আপনি পছন্দ করে নিয়ে আসছেন? আমিও করেছি, আমার নাতিও করেছে। আপনি করেননি, নাতিই করেছে। নাতি দেখে তারপর ফার্স্ট দেখাটা দিদাকেই করেছে। কিভাবে দেখলেন তামসীকে? একই কলেজে পড়াশোনা করতো। আচ্ছা। আগে ফটো দেখালো, তারপরে বাড়িতে নিয়ে এলো, আলাপ করে দিল। নাতি বাবা মাকে বলতে পারেনি, আমাকে বললো। দিদার সাথে সবকিছু শেয়ার করতো। কি দেখে ভালো লাগলো তামসীর? কি গুণ দেখলেন? ওর হাসিটা খুব ভালো, আর খুব মিষ্টি মেয়ে। এই একটা বছর কেমন লাগছে দিদা নাত বউকে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আমি টিচিং প্রফেশনে আছি, তো সেইভাবে যাতায়াতটা থাকে না দিদার বাড়িতে, কিন্তু রোজ ডেলি ফোনে কথা বলাটা, ওই জিনিসটা থাকে দিদার সাথে। মানে দিদার থেকে আমি অনেক কিছু শিখতে পারি, মানে দিদার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আমার খুব ভালো। দিদার থেকে কি কি শিখেছো তামসী? আমার হাজবেন্ড দিদার হাতের পায়েস, তারপর পিঠে পুলি, নাড়ু এসব খেতে খুব পছন্দ করে।
তো দিদা আমাকে এই জিনিসগুলো একটু একটু ট্রেনিং দিয়েছে, এই জিনিসগুলো কিভাবে কি করতে হয় না করতে হয়, তো এই জিনিসগুলো শেখা একটু দিদার কাছ থেকে। তাহলে পরিবারে কে কে আছেন তাহলে তামসী? শ্বশুর শাশুড়ি, এক ননদ, আর আমাদের জয়েন্ট ফ্যামিলি। কাকা আছে, কাকার এক মেয়ে আছে, কাকিমা, তারপর মেজো কাকা, মেজো কাকিমা, তাদের 2 ছেলে, মানে এরকম ঠাকুমা। হ্যাঁ, বড় পরিবার। বড় পরিবার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছরের বনবাস যাপন করেছিলেন, আর আজকে আমরা যেখানে এসেছি তিনি তার পিতৃসত্য পালনের জন্য জীবনের পুরো সময়টাই দিয়েছেন। মানে তার পিতৃবিয়োগ হয়েছে 1993 সালে, তারপর থেকে আজ অবধি পুরো সময়টাই তার পিতার জন্য উৎসর্গকৃত। হ্যাঁ, এবং আমরা কিন্তু অযোধ্যাতে নেই, আমরা রয়েছি হাওড়া জেলায়। সত্য যুগেও নয়, দ্বাপর যুগেও নয়, ত্রেতা যুগে নয়, একবারে 2024-এ হাওড়া জেলার বৃন্দাবনপুরে রয়েছে। সঙ্গে রয়েছে শিবরাদি। কেমন আছে শিবরাদি? ভালো তো দাদা, সত্যি বলছি কাল থেকে আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম আপনি কখন আসবেন। ভালো লেগেছে দাদা আমাদের গ্রামটা? খুব সুন্দর লেগেছে, কারণ আমি নিজে গ্রামের ছেলে। চারিদিকে এত সুন্দর গাছপালা, বাড়ির সামনে এত সুন্দর পুকুর। শিবরা দেবী, বাবা হঠাৎ করে চলে গেলেন 93 সালে, দেখতে দেখতে যে 31 বছর অতিক্রান্ত। কি করে চলে গেলেন জেঠু? বাবার তখন 50 বছর বয়স, বিনা মেঘে বজ্রপাতের মতো আমার বাবা হঠাৎ করে সেরিব্রাল অ্যাটাকে মারা যায়। সেই অবস্থার মধ্যেই আমরা 4 ভাই বোন, বাবা মা 6 জন মিলে পুরো আমাদের একটা বলতে গেলে সাজানো ফুলের বাগানের মতো ছিল সব পরিবারটা। বাবা টিচার ছিলেন, প্রাইমারি টিচার ছিলেন বাবা প্রেসিডেন্সি স্টুডেন্ট। কি বলছেন? সেই সময় অত্যন্ত দরিদ্র পরিবার ছিল, জাস্ট চাষবাসের ওপর ডিপেন্ডেবল। জেঠিমা, তোমার খাওয়া দাওয়া হতো সেই সময়? মেয়েদের খাওয়াতে গিয়ে নুন আনতে পান্তা ফুরলো? কিছুদিন হয়তো ছিল না, একদিন তরি তরকারি থাকতো না, ওদেরকে জানাতেও না। মা তুমি একদিন বলেছিলে না যে শুধু থোড়ের তরকারি আর ভাত, এইটুকু কিছু জোগাড় করতে পারি না, অন্যদিকে তাকিয়ে ছেলে মেয়েরা খাচ্ছে, সেটাই ভাত ধরে দিয়ে সরে যেত। এইভাবে মানে কেটেছে। তারপর চাকরিটা পেলাম। চাকরিটা পেতে মানে সত্যি কথা বলতে আমাদের সবার একটা হলো, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগোলাম। পড়াশোনা কেউ ছাড়িনি, পড়াশোনা আমার ছোট ভাই তো ভীষণ, ছোট ভাই খুব ব্রিলিয়ান্ট, ছোট ভাই প্রত্যেকটা স্টেজে স্টার মার্ক। আমার মামা বলেছিল তুই সায়েন্সে ভর্তি হ, কিন্তু আমি বললাম না, একটু সায়েন্স নিলে একটু তো টিচার লাগবেই, সেটা এখন নেই মামা, আমি আর্টসেই ভর্তি হই। তো যে স্কুলে ভর্তি হয়েছিলাম সেই স্কুলে জগৎপুর আদর্শ স্কুল, ওই স্কুলে প্রথম আমি যে অত নম্বর পেয়ে প্রথম আর্টসে ভর্তি হয়েছি। তো এইভাবে পড়াশোনাও চালিয়ে গেছি। তারপর বাবার স্বপ্ন বাড়িটা কমপ্লিট করেছি ওই অল্প টাকাতেই। সকালে স্কুল করতাম, দুপুরে কলেজ করতাম, অনার্স গ্র্যাজুয়েশন করলাম উলুবেড়িয়া কলেজ। কিসের উপরে অনার্স হলো? আমি হিস্ট্রিতে। বিএড করলাম ওখানে। সকালে স্কুল, দুপুরে কলেজ, আবার বাড়ি ফিরে এসে টিউশনই পড়াতাম। তারপর ভাইদের আবার পড়াতাম। মাধ্যমিক পর্যন্ত বলতে গেলে আমিই পড়িয়েছি ভাইদের, ওরা সায়েন্স নিয়ে সব ভর্তি হয়েছে। এবার এইচএসে গিয়ে আমি তো মেজো ভাইকে এইচএসে ইংলিশটাও পড়িয়েছি। তখন জানেন তো ইংলিশে মানে পাশ করাটা ভীষণ টাফ। তো এই চলতে চলতে মাস্টার্সটা বাবার স্বপ্নের জন্য আমি এই রিসেন্টলি ডিস্টেন্সে করেছি। এবং আমি এখন হেড টিচার হয়ে গেছি, 15 বছরের মতো হেড টিচার হয়ে অন্য স্কুলে চলে গেছি। এই তো বাড়িবন আদর্শ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ওই স্কুলটাই আমার এখন একটা সংসার। বাড়িটা যেমন সংসার, ওটাও সংসার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হয় না দুটো কার্ড করো, মানে একটা ওর ঠাম্মির নামে লেখো, ঠাম্মিকে নিমন্ত্রণ করে এসো, আরেকটা কার্ডে ওর ওই যার কথা বলছে দিদি জামাইবাবু, তাদেরকে নিমন্ত্রণ করে এসো। আমি লিখে দিচ্ছি। গরিমা, ওর দিদির নামটা কি আর জামাইবাবুর নামটা কি বল? জামাইবাবুর নামটা তো জানি না, কিন্তু দিদির নামটা
হ্যাঁ মনে পড়েছে, প্রমিতা বাসু। কি নাম বললে? প্রমিতা বাসু। কোথায় থাকে? ঠিকানা জানি না, কিন্তু দিদির নাম প্রমিতা বাসু। প্রমিতা বাসু? ঠিক আছে প্রীতিদি, তুমি হয় কার্ডের নামটা লিখে ফেলো, তারপর মা আর জেঠিমুনি মিলে নিমন্ত্রণ করে আসবে। আর যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমিও আপনাদের সাথে যাব। এই তুই কেন যাবি? তোর তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। হঠাৎ করে তুই নিমন্ত্রণ করতে যাবি কেন? দেখ, এটা তোর কাজ নয়। বরের বাড়িতে তো বয়োজ্যেষ্ঠরা যাবে, তুই গিয়ে কি করবি? যাক না, অসুবিধে কি? প্রবলেম কি? ও তো সঙ্গে যেতে চাইছে, সঙ্গে তো বাকি সবাই থাকছে। ঠিক আছে ঠিক আছে, ও যখন যেতে চাইছে যাক না, অসুবিধাটা কি? তাহলে কিন্তু আমিও যাব। হ্যাঁ ঠিক আছে, যাস না, কি আছে, সবাই মিলে যাবো, গিয়ে নিমন্ত্রণ করে আসবো। কি ব্যাপার বলো তো? নামটা শুনে একটু রিঅ্যাক্ট করলে মনে হলো। সত্যি বটে, আপনার ব্রেনটা সত্যি খুব শার্প বটে। প্রমিতা বাসু, এই প্রমিতা বাসু নামটা আমার খুব চেনা, আমার খুব জানা। আর যে প্রমিতা বাসুকে আমি চিনি, কি তিনি এই মুহূর্তে কি? তিনি এই মুহূর্তে কোমায় আছে বটে। মানে? হ্যাঁ, আমি বলেছিলাম না, ওই স্বামী স্ত্রীকে খুন করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে স্বামী মারা গেছেন এবং স্ত্রী প্রমিতা বাসু কোমায় আছেন। আচ্ছা এক মিনিট, মানে এই প্রমিতা বাসু কি গুঞ্জনের দিদি নাকি? সেটাই তো মিলিয়ন ডলার কোশ্চেন বটে, সেটাই তো মিলিয়ন ডলার কোশ্চেন। এই প্রমিতা বাসুই কি গুঞ্জনের দিদি প্রমিতা বাসু? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওদের ফ্ল্যাট থেকে এই মেয়েটির কোনো আইডেন্টিটি প্রুফ পাওয়া গেছে? মানে যে কোনো পরিচয়পত্র, ধরো আধার কার্ড, ভোটার কার্ড, এনিথিং যেটা থেকে ওনার আইডেন্টিটিটা প্রুফ করা যাবে, পাওয়া গেছে কিছু? না, সেগুলোর দিকে তেমন নজর দেওয়া হয়নি। নজর দাওনি মানে? নজর দেওয়া উচিত ছিল তো নন্দিতা। না, আসলে প্রতিবেশীরা আইডেন্টিফাই করেছে উনি প্রমিতা বসু এবং ওনার স্বামী দীপন বসু, এইটুকুই ব্যাস। তাই জন্য আলাদা করে পরিচয়পত্র। কিন্তু কেন বলো তো, তুমি এই কথা বলছো কেন? নন্দিতা, একটা অঙ্ক কিছুতেই মিলছে না তো, আর সেই না মেলা অঙ্কটাই আমার মাথায় ঘুরছে। কি অঙ্ক? এই যে উনি প্রমিতা বাসু নাকি উনি প্রমিতা বাসু নন? উনি যদি প্রমিতা বাসু হন তাহলে গুঞ্জনের দিদিকে, উনি কি অন্য কেউ? ছিল রুমাল, হয়ে গেল বেড়াল, নাকি রুমালই আছে, বেড়ালই আছে। নন্দিতা, চিরঞ্জিত, ভালো করে সার্চ করো, সন্দেহজনক কিছু পেলে আমাকে জানাবে। ওকে, তোমার দিকটা যাও, আমি দিকটা দেখছি। ওকে।
বাসু, এটা প্রমিতা বাসু, ওর আধার কার্ড, পাসপোর্ট, ওই মেয়েটারই তো ছবি, রাইট? গুঞ্জনকে পাঠাতে হবে। হ্যাঁ বলো। গুঞ্জন, আমি তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে শোনো। আমি তোমাকে একজনের ছবি পাঠাচ্ছি, ঠিক আছে? তুমি দেখো তো ওই মহিলাকে তুমি চেনো কিনা, উনি তোমার দিদি কিনা। ছবি পাঠাচ্ছ? ঠিক আছে পাঠাও, কিন্তু আমার দিদির ছবি তুমি কোথা থেকে পাবে? আমি তোমাকে পাঠাচ্ছি গুঞ্জন, প্লিজ একবার দেখো। না, এ তো আমার দিদি নয়। হ্যালো? না, ইনি আমার দিদি নন। কিন্তু গুঞ্জন, উনি তো প্রমিতা বাসু। হতে পারে, একই নামে তো বহু ব্যক্তি থাকে পৃথিবীতে। তাও ঠিক, তাই তো, ঠিকই বলেছ বা, একই নামের একই পদবীর তো বহু মানুষ থাকে পৃথিবীতে। ঠিক আছে গুঞ্জন, থ্যাংক ইউ ভাই। আর দুঃখিত, আমি বিরক্ত করার জন্য দুঃখিত। না না, কি বলছো কি? না না, তুমি আমাদের বাড়ির জামাই হতে চলেছো গুঞ্জন, সামনেই তোমার বিয়ে। আর আই এম সরি, এই মুহূর্তে তোমাকে তদন্তের কাজে ইনভলভ করানো একদম ঠিক হয়নি। কেন, কি হয়েছে? কি তদন্ত মানে? কিসের তদন্ত? আরে বলছিলাম না, জোড়া খুন, এই প্রমিতা বাসু এই নামের মেয়েটাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। তাই নাকি? ওকে, রাখছি। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা জানো, আজকে আমি মধুদির কাছে গেছিলাম, অনেক কথা হয়েছে। তুমি তো সোশ্যাল মিডিয়া বুঝবে না। আচ্ছা, আমি তোমাকে পরে দেখিয়ে দেবো। ওই বসন্ত দা আছে না, যার স্টেটমেন্ট, মানে উনি যেটা বলেছিলেন, যেটা আমরা রেকর্ড করেছিলাম, সেটা আমি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিয়েছি বাবা। ভাই ভাই বাবা, ওটা ভাইরাল। ওটা কি? সেটা মানে এখন সবাই দেখতে পাচ্ছে, যত পোর্টাল আছে সমস্ত পোর্টালে এখন লেখালেখি হচ্ছে। পোর্টালটা কি? পোর্টাল নয় মা, পোর্টাল নয়, পোর্টাল। সেটা কি? সে আছে, তুমি বুঝবে না। আজকের থেকে ওরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল। ওসব কথা থাক, তোরা বসতো, আমি খাবার দিই। হ্যাঁ মা, আমারও অনেক খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি দাও না। দিদি জানিস তো, মা আজকে মাংস রান্না করেছে। মাংস? সে তো অনেক দাম মা, প্রায় 850 টাকা কেজি। তুমি এত দাম দিয়ে মাংস? তোর বাবা বাবা এনেছে। বাবা? বাবা, তুমি টাকা কোথা থেকে পেলে? বাকিতে নিয়ে এসেছো। আমি বলেছি না, বাকির খাবার গলা থেকে নামে না। আর তুমিও তো বাকিতে খেতে পছন্দ করো না, তাহলে এসব কেন নিয়ে এলে বাবা? ও ঠিক আছে, ওই তোর মায়ের একদিন খেতে ইচ্ছে হলো, তাই নিয়ে এসছি আর কি। হ্যাঁ, সব সময় তো তোদের পাতে ভালো খাবার দিতে পারি না। ওই তো রুটি আর কয়েকটা সবজি, আর তো কোনো খাবারই থাকে না। অনেক সময় তো কিচ্ছু থাকে না, বাড়িতে জল নেই, আলো নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একদিন নয় তোরা একবার ভালো করে খেলি। বস না, আমি খেতে দিই, বস। না মা, তুমি দাঁড়াও, আমি আগে টাকার ব্যবস্থা করে মাংসের দোকানে দিয়ে আসি। না, তুই কোথাও যাবি না, তুই আমার মাথা খা, তুই কোথাও যাবি না। যাবো না মানে? হ্যাঁ মা, থাক না, আমি না হয় পরের টাকাটা দিয়ে দেবো। আর শোন, ওই এইসব ঝামেলা টামেলা এবার বন্ধ করে দে, বুঝলি?
কোন ঝামেলার কথা বলছো তুমি? ওই চ্যাটার্জিদের সঙ্গে ঝামেলা। কি বলতো, মানে যা যা হবার হয়ে গেছে, ভুলে যা মা, ভুলে যা। দেখ, ওরা আমাকে মারার চেষ্টা করেছিল, ওরা তোকে মারার চেষ্টা করেছিল, ওরা তোর বোনকে তুলে নিয়ে গেছিল। দেখ, আমি তো বাবা, আমার বড় ভয় হয় রে মা। তোদের সারাটা জীবন পড়ে আছে, তারপরে তোদের বিয়ের ব্যবস্থা করতে হবে। হঠাৎ তোমার কি হলো? তুমি উল্টো সুর গাইছো কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফ্ল্যাট পাবেন, টাকা পাবেন, গাড়ি পাবেন, একটা চাকরি পাবেন। ওকে আর সারা জীবন রিক্সাই চালাতে হবে না। একটা সুখের নিশ্চিন্ত জীবন, যাতে নিরাপত্তা আছে। সব মিলিয়ে 50 থেকে 60 লাখ টাকা। এই উল্টো সুরে গান গাওয়ার কি আছে? হ্যাঁ, তুই এত মুখে মুখে তর্ক করছিস কেন? চুপ করে বস, খেতে বস আর পড়াশোনা কর। ভালো করে পড়ে ভালো অফিসার হওয়ার চেষ্টা কর। তুই আর কোনো কথা বলবি না, তুমি আর কোনো ঝামেলায় যাবে না, তুমি আর কোনো জোর ঝামেলা করবে না। ওরা অনেক নামী লোক, অনেক মানি লোক, তুমি আর কোনো জোর ঝামেলা করবে না। তুমি বসো, খেতে বসো। বাবা মায়ের কথায় উল্টো সুর পাচ্ছে। বাড়িতে মাংস ঢুকে গেল। মা, 1 মিনিট দাঁড়াও, দেখি 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 দেখি। দেখি, এটা তো তোমার সোনার চুড়ি, যেটা বন্ধক দিয়েছিলে। এটা তুমি পেলে কোত্থেকে? আমি তোর বাবাকে দিয়ে আনিয়েছি। আমার সোনা পড়তে ইচ্ছা হয়েছে, তুই বুঝতে পারছিস? বাবা, তুমি টাকা কোত্থেকে পেলে? টাকা দিইনি, দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে। তুমি টাকা পাবে কোত্থেকে? সুদে আসলে কত টাকা হবে বুঝতে পারছো তুমি? প্রায় 13,500 টাকা। এত টাকা পাবে কোত্থেকে বাবা? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কিছু বলো। তোকে মাথা ঘামাতে হবে না, তোকে কোনো মাথা ঘামাতে হবে না। আমি এই সংসারটা চালাচ্ছি, আমি এই পরিবারের কর্তা। আর তুই কোন রকম কোনো মাথা ঘামাবি না। যা এখন চুপচাপ চেয়ে নিয়ে পড়তে বস। তোর জন্য অনেক পয়সা খরচা করেছি, তোর অফিসার হওয়ার জন্য আমি অনেক পয়সা খরচা করেছি, সেগুলো উসুল করে দে। অফিসার হও, অফিসার। বাবা, তুমি পয়সার খোটা দিচ্ছ? খোটা দিন, কোন খোটা দিন। তুমি আর কোনো ঝামেলার মধ্যে যাবে না, এই তোমাকে আমি বলে রাখলাম। এই আমার শেষ কথা। বোন, এই বোন, কি হচ্ছে বলতো? বাড়িতে মাংস চলে এলো, সোনার চুড়ি চলে এলো, বাকিতে আবার বলছে শোধ দিয়ে দেবে। টাকা পাবে কোত্থেকে? আমি জানি না দিদি, আমি জানি না। মা, আমায় খেতে দাও, আমার খিদে পেয়েছে। আরে সবার সুর উল্টো লাগছে। আমি বাড়িতে ছিলাম না, কিছু ঘটলো নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা তাড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেটাতে আপনি ইনসিকিউর হয়ে উঠছেন। আপনার সাথে যে মিসবিহেভ করার চেষ্টা করা হচ্ছে, এটা যথেষ্ট শাস্তি পাওয়ার জন্য। আপনি অ্যাপ্লিকেশনের একটা কপি এনেছেন আমার জন্য? হ্যাঁ স্যার, এনেছি। এই যে
আচ্ছা, আপনারা কি একই পাড়াতে থাকেন? হ্যাঁ স্যার, পাশাপাশি বাড়ি সব। বিপাশাদি ওই পাড়ারই মেয়ে, ওই পাড়াতেই বিয়ে হয়েছে। এছাড়াও আমাদের দুজন বন্ধু আছে, সুচরিতা দি আর শীর্ষা। আমরা তিনজন বাইরে থেকে এসেছি, মানে বিয়ের পর ওই পাড়ায় থাকি। আচ্ছা, আপনারা বলছিলেন না যে আপনাদের সকলেরই কি সমস্যা আছে? মেয়েদের জীবনে তো সমস্যা থাকেই স্যার। কোন মেয়ের জীবনে সমস্যা থাকে না বলুন তো? তো আপনি বলতে চাইছেন যে ছেলেদের কোনো সমস্যা হয় না? এটা আপনার ভাবার কোনো কারণ নেই। না স্যার, আমি সেই কথা বলিনি। ছেলেদেরও সমস্যা থাকে, মানুষের জীবনে যেমন সমস্যা থাকে ছেলেদের জীবনেও সেরকমই সমস্যা থাকে। সেই সমস্যা তো মেয়েদের জীবনেও থাকে। কিন্তু জানেন তো, তার বাইরে গিয়েও না মেয়েদের জীবনে আরো অনেক সমস্যা থাকে। কেউ সেটা স্বীকার করে, কেউ সেটা স্বীকার করে না। কেউ সেটা সময় মতো বোঝে, কেউ আবার বোঝে না। কারোর কারোর বুঝতে অনেকটাই দেরি হয়ে যায়। এই দেখুন না স্যার, এই যে বিপাশাদি, ও কি ওর স্বামীকে চিনতে পেরেছিল? পারেনি তো। আর ওই যে আমাদের দুই বন্ধুর কথা বলছিলাম, সুচরিতাদি, ওর গল্পটাও আলাদা। ভালোবাসা করে বিয়ে করেছিল ইন্দ্রদার সাথে। তারপর ওই ইন্দ্রদা অফিসে চাকরি করতে করতে ওনার একজন কলিগের সাথে অ্যাফেয়ার হয়ে যায়। বউ মেয়েকে ছেড়ে তার সাথেই থাকতে শুরু করে। সুচরিতাদি কিন্তু একা একাই ফাইট করছিল মেয়েকে নিয়ে। তারপর ইন্দ্রদার ক্যান্সার হয়, বান্ধবী ইন্দ্রদাকে ছেড়ে দেয়। ইন্দ্রদা কিন্তু শেষকালে সুচরিতাদির কাছেই এসেছিল। সুচরিতাদির কাছে থাকাকালীনই ইন্দ্রদা মারা যায়। আর ওই যে শীর্ষা, ও বাঙালি নয়, বাংলার বাইরে থাকতো, চাকরি করে। আর চাকরি করার জন্য যেটা হয়, সংসারে সব কাজও করতে পারে না, সেই নিয়ে বাড়িতে নানা রকম অশান্তি চলতেই থাকে। আর শীর্ষার হাজবেন্ড, সে কোনোদিনই কোনো কিছুই বলে না ওর হয়ে, কারোর হয়েই বলে না। কি জানেন তো স্যার, মেয়েরা তো সবকিছু ছেড়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যায় তার স্বামীর ভরসায়। সেখানে যদি তার হাজবেন্ডই তাকে প্রোটেক্ট না করতে পারে, তাহলে কে প্রোটেক্ট করবে বলুন তো? সরি, অনেকগুলো কথা বলে ফেললাম। আমরা আজ আসি, ধন্যবাদ। আপনারা চা খাবেন? না না না, চাটা কিছু খাবো না। আপনি যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সব কথাগুলো শুনলেন, এটাই তো অনেক। থ্যাংক ইউ স্যার। আসছি। আপনার কি সমস্যা হয়েছিল সেটা তো বললেন না। আমার সমস্যাগুলো আমি নিজেই হ্যান্ডেল করতে শিখে গেছি। অনেক ঝড়ঝাপটা পেরিয়েছি, কিন্তু এখন সেগুলো আমি নিজেই হ্যান্ডেল করতে পারি। এখন সেই অর্থে আমার আর কোনো সমস্যা নেই। যা সমস্যা আছে সেগুলো আমি নিজেই পার করতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে ভালো বলে তোমরা আমার যা সর্বনাশটা করলে। সর্বনাশ মানে কি গো? কি সর্বনাশ মানে কি? বোঝো কাণ্ড। এখন একে আমার সর্বনাশ বোঝাতে হবে। এই যে তোমরা, তোমার মা আমার সঙ্গে যেটা করলো, এটাকে সর্বনাশ বলে, বুঝেছো? আজ তোমার কিছু করিনি, আমি তোমার চুলে বিলি কেটে দেব? না, এসব আমার কিছু করতে হবে না। আন্টি, তুমি আজকে রান্না করলে না কেন? তাতে তোমার কি দরকার? রান্না বান্নার করবো কোত্থেকে? তোমার মা তো রান্নাঘর জুড়ে বসে আছে। খাওয়া দাওয়া তো আমার সব লাটে উঠেছে। এই বিস্কুট চানাচুর খেয়ে দিন চলছে। বাড়াবাড়ি তো, সব বাড়াবাড়ির একটা শেষ আছে। দেখো না, মজা বেরিয়ে যাবে তোমাদের। পুলিশকে খবর দিয়েছি, আর 2-1 দিনের মধ্যে পুলিশ আসবে, দেখবে তোমাদের কি হাল হয়। খুব ভয় লাগে পুলিশকে আনতে। তুমি আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিও না। তোমাকে ধরাবো কেন? তুমি তো কিছু করোনি, বলো তোমায় কেন ধরাবো? তাহলে আমার মাম্মামকে ধরিয়ে দেবে? আমার মাম্মাম না থাকলে আমার একটুও ঘুম আসে না। কিন্তু মাম্মাম খুব দুষ্ট হয়ে আছে, রাত্রিবেলা আমার কাছে থাকে না। কার কাছে থাকে? কি জানি, হয়তো বাবার কাছে থাকে। আমাকে ঠাম্মির কাছে রেখে দেয়,
মাম্মাম চলে যায়, আমি ঘুমাতেই পারি না। যেমন নির্লজ্জ বেহায়া এরা, এছাড়া আর কি হবে? আচ্ছা, তোমার ঘরটা তো অনেক বড়, তুমি তো এই ঘরে একাই থাকো, আমি কি রোজ রাত্রে তোমার কাছে এসে থাকবো? কেন আবার আমার ঘরে কেন? না না, যেখানে আছো, যার সাথে থাকছো তার সাথেই থাকবে, যাও। আমার প্রতি এত দরদ কেন সেটাও তো বুঝতে পারছি না। তোমার ঘরে কি সুন্দর একটা গন্ধ বেরোয়, তোমার গায়েও কি সুন্দর একটা গন্ধ বেরোয়, আমার খুব ভালো লাগে, পুরো ফুলের গন্ধের মতো। জানো, আমাদের আগের বাড়িতে জুঁই ফুল ছিল, জুঁই ফুলের মতো তোমার গায়ে গন্ধ। তোমার গায়ের গন্ধে না আমার খুব পুরনো বাড়িটার কথা মনে পড়ে। কেন পুরনো বাড়ির প্রতি এত দরদ কেন? কেমন আছে পুরনো বাড়িতে? পুরনো বাড়িতে আমার একটা বন্ধু আছে, এখানে তো কোনো আমার বন্ধুই নেই। বন্ধু এখানে তোমার হবে কি করে? তোমার মা যা কাণ্ড করেছে সে আর বলো না। বিস্কুটটা খেতে খুব ভালো। আর একটা খাবার ইচ্ছে হয়েছে না? তুমি দিলে খাবো। শুধু বিস্কুট খেলে হবে? পড়াশোনা করতে হবে না? আগে তো মামা পড়তে বসে, এখন এখানে এসে পড়তেই বসে না, খালি রান্না করে। সারাটা দিন ধরে রান্নাঘরটা আটকে রেখে দিয়েছে, আমাকে জব্দ করার জন্যই তো। তোমার মা না। আমি তোমার জন্য চুপি চুপি খাবার নিয়ে আসবো? কেন? আমি কি চোর যে আমার জন্য চুপি চুপি খাবার নিয়ে আসবে তুমি? দাঁড়াও না, কটা দিন যেতে দাও, দেখবে তোমার মার জন্যই চুপি চুপি ঘরে খাবার নিয়ে যেতে হচ্ছে, আমি এখানেই খাবো। তুমি সারাদিন বিস্কুট খেয়ে থাকবে কিভাবে? তোমার ভাত খেতে ইচ্ছা করে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো মাংস এনেছি ওই আলিপুরের বাজার থেকে। হোয়াট? এই মাংসের ভেন্ডার পাল্টে গেছে? কি ব্যাপার অরূপ, তুই তো বলিসনি আমায়? হ্যাঁ বড় মামা, আসলে তোমাকে জানানো হয়নি। কি হয়েছে বলো তো, ওই রহমত চাচা মাংসে এখন এত চর্বি দিয়ে ফেলছে না, তাই আমরা রহমত চাচাকে ক্যান্সেল করে ওই নতুন ছেলেটি মানে বিকাশের থেকে মাংস নিচ্ছি। আলিপুরেই দোকান। আর এতে কি হচ্ছে বলো তো, আমাদের এই ট্রান্সপোর্টিং কস্টটা অনেকটা বাঁচছে, আর খুব ভালো ছেলে। মাংসওয়ালা চেঞ্জ হয়ে গেল, আমরা কেউ কিছু জানতেও পারলাম না। দাদু, তোমার একটা কথা বলছি আমি, দেখো সমস্ত খুঁটিনাটি ব্যাপার তোমাদের জানাতে হয়, তাহলে আমাকে দায়িত্ব দিলে কেন? বেশ, তাহলে আমি গ্রেট বেঙ্গল ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তাই ছেড়ে দাও, তাই ছেড়ে দাও অরু। ব্যবসাটা কারুর একার নয়, তুমি কাউকে কিছু না বলে যা খুশি তাই করে যাচ্ছ, একজনের ভাত কেড়ে নিচ্ছ। শ্যামলী আজকে না বললে তো আমরা সবাই মিহিরকেই চোট ঠাউরাতাম। আমি মিহির যে চোর সেটা প্রমাণ হয়ে গেছে, আর বিকাশ খুব সৎ ছিল, এই কাজ করতে পারে না। কেন বুঝতে পারছো না তোমরা? স্যার, আমি চোর নই স্যার, সত্যি বলছি, আমি চুরিটা করিনি, কোথাও একটা ভুল হচ্ছে, তাই বারবার এই কথাটা বলবেন না প্লিজ। বড়বাবু, ছোট দাদু, স্যার, আমার কি মনে হয় যে নতুন লোকটা মানে মাংস দিচ্ছে তাকে তো আপনারা কেউ ভালো করে চেনেন না, অরু দাদাও হয়তো ভালো করে চেনেন না। এমনটা তো হতেই পারে যে আসল অপরাধীর সঙ্গে ওই লোকটার কোনো যোগসাযোগ রয়েছে। তো লোকটাকে একবার ডেকে এখানে নিজেরা নিজেদের চোখে দেখে একবার বিচার করে নিলে হয় না? মানে হুট করে মিহির দাদাকে অপরাধী না বানিয়ে। সবাই তো তোমার মতো ভণ্ড নয় শ্যামলী। বৌমা, এটা ব্যক্তিগত আক্রমণের সময় নয়। সূর্য, একবার শ্যামলীর কথাটা ভালো করে ভেবে দেখ তোরা। এই অরু, এদিকে শোন। হ্যাঁ বড় মামা, এই বিকাশের নাম্বার আছে তোর কাছে? আছে। এক্ষুনি ফোন করে ডাক। মহেশ্বর, তুমি দেখো মিহির দাদার চাকরিটা যেন না যায়, তুমি দেখো মহেশ্বর। হ্যাঁ বলুন, কি চাই?
এই ছেলেটিকে চিনতে পারছো? হ্যাঁ, এই তো সকালে মাংস নিয়ে গেল। কত মাংস নিয়েছিল? 15 কেজি। তো আমরা তো 10 কেজি পেয়েছি, বাকি 5 কেজি কি ওপরে উঠে গেল নাকি? তা আমি কি করে জানবো? তার মানে আপনারা কি বলতে চাইছেন আমি সরিয়েছি? ঠান্ডার টাইমে বাড়িতে ডেকে এনে অপমান করছেন, চোর অপবাদ দিচ্ছেন, বড়লোক বলে যা খুশি তাই নাকি? হ্যাঁ শুনুন দাদা, আমাদের ইউনিয়ন আছে, ইউনিয়নে বলে না আপনাদের ধান্দা চটকে দেব। ও ভাই, আস্তে আস্তে, রাগারাগি করার মতো কিছু হয়নি। ঠান্ডা মাথায় আরামসে আমরা কথা বলছি। কথা বলি। অরুণাববাবু ডেকেছিলেন নতুন কিছু অর্ডার দেবেন বলে, তাই দোকান ফেলে রেখে এসেছি। না হলে না আমাদের হাতে ফালতু কথা শোনার বা বলার মতো কোনো সময় নেই। এই যে শুনুন, ফের যদি এরকম করেন তো খুব খারাপ হয়ে যাবে, সাবধান করে দিয়ে গেলাম। কথাগুলো হজম করতে হচ্ছে শুধু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখলেন তো বড়বাবু, লোকটা কিন্তু কথাই বলল না। ভয় দেখে চলে গেল। ও খুব ভালো করে জানে যে আপনারা ভদ্র মানুষ, ওর ভাষার সঙ্গে আপনারা পেরে উঠবেন না। তবে এতটুকু পরিষ্কার বোঝা গেল যে লোকটা মোটেও সুবিধার মানুষ নয়। আপনারাই সিদ্ধান্ত নিন যে আপনারা কাকে বিশ্বাস করবেন বড়বাবু। এই লোকটাকে, যে লোকটা ভয় দেখিয়ে গেল। আমার মনে হয় শ্যামলী ঠিকই বলছে। একটা ঘটনা দেখে প্রপার তদন্ত না করে মিহিরকে শাস্তি দেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। মিহির, এদিকে এসো, টাকাটা রাখো। যাওয়ার সময় কি হলো? এই টাকা আমি নিতে পারবো না। কেন? আমাকে আপনারা বিশ্বাস করেছেন, আপনারা আমার কথা শুনেছেন, সেটাই আমার কাছে অনেক। তুমি আজ থেকে আমার বোন হলে গো। তুমি আমার জন্য যা করলে। আমি কিচ্ছু করিনি মিহির দাদা, যা করেছেন আমার মহেশ্বর করেছেন। জানো তো মিহির দাদা, আমার মহেশ্বর না কখনো সৎ মানুষকে শাস্তি দেন না, কখনো দেন না। সত্যি শ্যামলী মানুষের জন্য ভাবে। আজকে ওনার জন্যই মনে হচ্ছে মিহির হয়তো মিথ্যে কথা বলছে না। যদি একবার প্রমাণ হয়ে যায় যে মিহির সত্যি কথা বলছে, তাহলে কি বড় অন্যায়টা না করে ফেলতাম আমরা। ছি ছি। সূর্য, হাল ধরতে হবে, ব্যবসায় অনেক বেনজল ঢুকে পড়ছে। কাকা, আমারও তো বয়স বাড়ছে। ভেবেছিলাম অরু, তৃষা, কিঞ্জল, অনি এদের উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকবো, কিন্তু এখন যা অবস্থায় তো মনে হচ্ছে আমাকেই মাঠে নামতে হবে। বাবা, বল। সরি বাবা, আসলে আমি বুঝতে পারিনি যে ব্যবসায় এতটা ফাঁক হয়ে যাবে। আমারই দোষ, আমার অনেক বেটার ভাবে টেক কেয়ার করা উচিত ছিল। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, তুমি একদম স্ট্রেস নিও না। তুমি দেখে নেও, কাল থেকে আমি সবটা নিজের দায়িত্ব সবটা আমি দেখে নেবো। তুমি একদম স্ট্রেস নিও। অনি তুই এভাবে বলিস না। তুই সবে ব্যবসায় এসছিস, তোর ওপর তো আমার এতটা এক্সপেকটেশন এখনো তৈরি হয়নি। তুই কেন এইভাবে বলছিস? এটা কেন হলো? না বড় মামা, আমি তো মিহিরকে অন্যের উপর দায়িত্ব চাপিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিস। কোনো সমস্যা হলে তার দায়িত্ব নিচ্ছিস না, উল্টে অন্যের উপর দোষ চাপিয়ে হাত গুটিয়ে বসে রয়েছিস। অফিসের ডিসিপ্লিন ভাঙছিস, কাউকে না জানিয়ে ভেন্ডার পাল্টে দিচ্ছিস, বাজারের লোক পাল্টে দিচ্ছিস, কারুর মতামতও নিচ্ছিস না। ঠিক করছিস? অনেক কষ্ট করে আমরা এই ব্যবসাটা দাঁড় করিয়েছি। আমার আর ফণির রক্ত জল করা পরিশ্রম এই ব্যবসায়। সবাই কান খুলে শুনে রাখো, গ্রেট বেঙ্গল ক্যাটারার কারো একার ব্যবসা নয়, ফ্যামিলি বিজনেস। একা একা কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই। যেন এরকম কোনো প্রবলেম বা ইনডিসিপ্লিন আমি না দেখি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এভাবে বসে বসে তো খেতে দেওয়া যাবে না। মিলি, তুমি এসব কি বলছো? মেয়েটাকে এত ভুল চিনলাম আমি? ব্যবসা চালু করার দম্ভে ধরাকে সরা জ্ঞান করছে। আমার মেয়ে গায়ে গতরে খেটে খাবে নাকি পায়ের ওপর পা তুলে বসে থাকবে সেটা তুমি ঠিক করে দেবে নাকি? আপনারা আমায় যতই বকাবকি করুন, দিদি ভাইকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। আমি তোর ভাইয়ের বউ, এমনি এমনি তো আমি ছেড়ে দেব না। এমন ভাবসাব যেন নিজে কত রোজগার করে, শুধু লোকজনকে জ্ঞান দিয়ে বেড়াবে। আমি তো দিদি ভাইয়ের মতো তো ট্যালেন্টেড নই। দিদি ভাই যে এত ভালো নাচতে পারে, কি শক্ত শক্ত নাচ কি সহজে শিখিয়ে দেয়। এত সুন্দর একটা স্কিলকে এত সহজে নষ্ট হতে দেওয়া যায় বলো? তোমরা ভাবো, দিদি ভাই শেখানোর পর আমার মতো একটা মেয়ে যে ক্লাসিক্যাল নাচের কও জানে না, সেও নাকি প্রশংসা পেল। তাই আমি চাই যে তুমি নিজের পায়ে দাঁড়াও, নাচের স্কুল খুলে তুমি রোজগার করো দিদি ভাই। ও বাবা, এই ব্যাপার? আরে তুমি এমন করে বললে যেন তুমি কত নিষ্ঠুর। হোক হোক, চন্দার নাচের স্কুল হোক। না না, আমি এসব পারবো না গো। কেন পারবে না দিদি ভাই? তুমি একবার শুরু তো করে দেখো, তোমার এই ট্যালেন্ট আর ওয়েস্ট হবে না। চন্দ্রা, মিলি কিন্তু ঠিকই বলেছে, নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি। ঠিকই তো, তোর একটু টাকা আয়ও হবে আর সময়টাও কাটবে। আমার তো মনে হয় খুব ভালো আইডিয়া। কি দিদি ভাই, তাহলে আজ থেকে তোমার স্কুল শুরু, কেমন? আরে তুই কি বলছিস বলতো? স্কুল শুরু? আমার ছাত্রী কোথায়? আমি শেখাবো কাকে? আমায় শেখাবে। আমাকে শেখাবে না তুমি? ওঠো দেখি, ওঠো ওঠো ওঠো। আরে তুই দাঁড়াও, উঠে দাঁড়াও না, দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও। এই আমি মিউজিকটা স্টার্ট করলাম। তোমার মতো একটা বেয়াদব মেয়েকে আমি আমাদের বাড়ির বউ বলে স্বীকার করি না। আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। চলো চলো চলো। এটা একটা রাস্তার ছেলে আর এটা একটা মাথা খারাপ মহিলা, আর ওদের দুজনকে আমি অ্যাকসেপ্ট করব না। কি ভালো নাচলে দিদি। পাড়া সেরা শ্রীমতীতে মিলিদির মুখ থেকে তোমার নাম শুনেছিলাম, কিন্তু কখনো দেখিনি। আজ দেখলাম, দারুণ নেচেছো। বস্তিতে এত ভালো নাচের দিদিমণি আছে, আমরা তো জানতামই না। তুমি আমাদের নাচ শেখাবে তো? শেখাতেই হবে, আর আজ থেকে। ওমা, মা দেখো, ভাইয়ের বউ না আমার নাচের স্কুলের জন্য সব ছাত্রীদের নিয়ে এসেছে। ওরা সবাই খুব ভালো, খুব মিষ্টি। দেখো, মিলিটার কাছে ঋণের বোঝা বেড়েই চলেছে আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আর অর্জুন সেজে গুজে ওই কমলেশ রায় বর্মনের চোখে ধুলো দিয়ে এই কোম্পানিটা আবার আমাদের নামে করিয়ে নিয়েছি। এই সব প্ল্যান কিন্তু অর্জুনের না। এই প্ল্যান আমি এক্সিকিউটই করতে পারতাম না যদি মিলি না থাকতো। আমার বাবুই তো তার জীবনের সবটাই ওই রায় বর্মনদের থেকে আমাদের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে উৎসর্গ করেছে। আর আজ তুমি আমার বাবুয়ের পাশে এইভাবে দাঁড়িয়েছিলে। মিলি, আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো গো, চিরটা কাল ঋণী হয়ে থাকবো। এভাবে বলবেন না মা। মা কি কখনো তার মেয়ের কাছে ঋণী হয়ে থাকে? ঠিক, একদম ঠিক কথা। তাহলে বলো কি করতে হবে আমাকে, বলো। পরে আমাকে অনেক অনেক আদর করবে, কিন্তু এখন এক মিনিট।
এ নিন, এবার এটা ফাটিয়ে সান্যাল ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের ইনঅগারেশন করুন। না না, আমি এ কাজ করতে পারবো না। তোমরা এতটা ঝুঁকি নিয়ে এই ফ্যাক্টরি আবার ফিরিয়ে এনেছো, এই কাজ তোমরা করবে, আমি পারবো না। না মা, এই উদ্বোধন তুমিই করবে। আজকে বাবা বেঁচে থাকলে বাবা করতো, কিন্তু যেহেতু নেই তুমিই করবে, বাবা খুশি হবে। না বাবু। হ্যাঁ বৌদি, উদ্বোধনটা আপনিই করুন, পুষ্পেন্দুদা ভারী খুশি হবেন। বাপিদা, আপনারা সবাই? এই তো আমরাও এসে গেছি। তোর ছেলে আর ছেলের বউ তোকে সারপ্রাইজ দেবে বলে আমাদেরকে আগে থেকেই ডেকে রেখেছিল। আর জানিস, পুষ্পেন্দুদাও কিন্তু আমাদের সাথে আছে। এই দেখ, এই নে, এবার নারকেলটা ফাটা দেখি। ও এক মিনিট, এটা ধরো ধরো, আগে তো গেটটা খুলতে হবে। চলো। পুষ্পেন্দু স্যারের মতো মানুষ হয় না। এত জায়গায় আমি কাজ করেছি, ওনার মতো বড় মনে মানুষ একটাও পেলাম না। হ্যাঁ, আমাদের একেবারে পরিবারের মতো আগলে রাখতেন পুষ্পেন্দুদা। ফ্যাক্টরি সবকিছু আগলে রাখার পরেও আমাদের সমস্ত ছোটখাটো ব্যাপারেও খেয়াল রাখতেন আমাদের পুষ্পেন্দুদা। অর্জুন একদম এরকম, সবার জন্য ভাবে। বস্তির এতগুলো মানুষ, দলের লোক, সকলকে ঠিক এইভাবেই আগলে রাখে। অর্জুন বাবার মতো ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তার মানে আপনি এখন এই কাজটা ছেড়ে দিয়ে বাইরে যাবেন, আপনি বলবেন যে আমার ব্যবহারের জন্য আপনি কাজটা ছেড়ে দিয়েছেন, আমার নামে বদনাম রটাবেন, তাই তো? না স্যার, এত সময় পাবো না আমি, কারণ আবার নতুন করে আমাকে কাজ খুঁজতে হবে। তাই লোকের নামে বদনাম করার মতো টাইম আমার হাতে নেই স্যার। কাজই যখন খুঁজতে হবে, তাহলে এই কাজটার প্রতি আপনার একটা দায়িত্ব থাকা উচিত ছিল, কাজটা ডেডিকেটেডলি করা উচিত ছিল, সেটা তো আপনি করেননি। কাজ পেয়ে মনে করেছেন যে আপনি হাতে মাথা কিনে নিয়েছেন। এটাই না আপনাদের মতো মেয়েদের সমস্যা। আমাদের মতো মেয়েদের আপনি কতটুকু চেনেন স্যার? মিনারের ওপরে বসে আমাদের মতো মেয়েদের চেনা যায় না স্যার। আমরা ছোট থেকেই পরিশ্রম করে রোজগার করা শিখেছি। হ্যাঁ, সে তো বুঝেছি, সেই জন্যই তো কাজে এত মন আপনার। আমার কাজে মন আছে স্যার। আপনি যা যা টাস্ক দিয়েছিলেন লাঞ্চের আগেই কিন্তু আমি সব শেষ করে ফেলেছি। কেন, কি ভেবে? আপনি ভেবেছেন যে আমি আপনার সাথে এখানে বসে লাঞ্চ করব, আর তারপর আমি আপনার সাথে গল্প গুজব করব, তারপর ফাইনালি আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো? না স্যার, এতটা স্পর্ধা আমার নেই। আপনি আমার বস, আমার মালিক, তাই আপনার সঙ্গে আমি গল্প গুজব করে সময় নষ্ট করব, এটা আমারও ইচ্ছের বিরুদ্ধে। আপনি সম্মানীয় ব্যক্তি, আপনাকে সম্মান করাটাই তো আমার কাজ। আর আপনি যদি ভেবে থাকেন যে আমি আপনার সঙ্গে লাঞ্চ করতে চাইছি, আমি কিন্তু সেটা একবারও ভাবিনি স্যার। হ্যাঁ, কালকে আপনি আমাকে জোর করেছিলেন বলেই আমি আপনার সঙ্গে লাঞ্চ করেছিলাম। তবে হ্যাঁ, আমি যথেষ্ট অস্বস্তিতে ছিলাম, যথেষ্ট বিড়ম্বনায় ছিলাম। আর আজ আপনি আমাকে রান্না করে নিয়ে আসতে বলেছিলেন। যাই হোক, আমি এই কথাটা রিপিট করতে চাই না। এখন প্লিজ আমাকে অ্যাপ্লিকেশনটা লেখা শেষ করতে দিন স্যার। আমাকে দিচ্ছেন কেন? আমার ইচ্ছা নেই? আপনিই তো বললেন আপনাকে দিতে। কি আশ্চর্য! তার মানে আপনি আমাকে মিসগাইড করেছেন। নাহলে এখানে বসে তো আমার লেখার কথাও নয় স্যার, রেজিগনেশন দেওয়ার কথা। আমি সেটা বাড়ি থেকেও দিতে পারতাম, কিংবা মেলও করে দিতে পারতাম। আপনি নিজের হাতে আমাকে লিখতে বললেন, আমি তাই লিখে দিলাম। তর্ক করবেন না, আপনি আমার সাথে একদম তর্ক করবেন না। এই মুহূর্তে আমি আপনার এমপ্লয়ি নই স্যার, তাই আমি তর্ক করব কি করব না সেটা আপনি আমাকে গাইড করতে পারেন না। আর আপনি যদি অন্যায় করেন তাহলে আমি তর্ক করব, 1000 বার তর্ক করব।
এই রইলো আমার রেজিগনেশন লেটার, আর এই রইলো খাবার। আপনার নাম করে নিয়ে এসেছি তো, তাই বাড়ি নিয়ে যেতে চাইছি না। আপনার যদি ইচ্ছা হয় আপনি খাবারটা ফেলে দিতে পারেন, আমি কিচ্ছু মাইন্ড করবো না। আসছি স্যার। শাট আপ! বেশি কথা বলছেন, রেজিগনেশন দেখাচ্ছেন। একটা ইন্টারভিউ নিতে গেলে কত সময় প্রয়োজন হয় আপনার কোনো ধারণা আছে? কত পাবলিসিটি করতে হয় আপনি জানেন? 1000টা লোকের ইন্টারভিউ নিতে হয়েছে, 1000টা মেয়ের ইন্টারভিউ নিতে হয়েছে, কত ইনএফিশিয়েন্ট লোকের সাথে আমাকে কথা বলতে হয়েছে, তারপর গিয়ে আমি আপনাকে সিলেক্ট করেছি। আপনি বলছেন আপনি চলে যাবেন? নোটিস পিরিয়ড নেই, 1 মাসের নোটিস পিরিয়ড দিতে হবে। যান, এবার গিয়ে নিজের টেবিলে বসে ভালো করে কাজটা শিখুন। যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর তোমার সঙ্গে এই ব্যাপারে তর্ক করার মতো প্রবৃত্তি আমার নেই। কি হয়েছিল স্যার? বলুন না স্যার, মানে আপনার জীবনের উপর যে এত বড় রিস্ক যাচ্ছে আমরা তো ভাবতেই পারছি না। বললাম তোকে বাঁচাতে গিয়ে কয়েকজন দুর্বৃত্তরা আমার উপর অ্যাটাক করেছিল। তখন অবশ্য জানতাম না মেয়েটিকে, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল। ওকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু যখন আমি ওকে সেভ করতে গেলাম তখন দেখলাম উনি আর কেউ নয়, আমাদের কলেজের ছাত্রী স্রোত মুখার্জি। আমার কপাল দিয়ে রক্ত পড়ছিল। তখন আমি ওনাকে নিয়ে আমাদের বড় রাস্তার অপোজিটে যে ক্লিনিকটা আছে সেখানে ইঞ্জেকশন নিতে গেছিলাম, ব্যাস এই আর কি। সেই ক্লিনিকে তো আমি আপনার সঙ্গেই ছিলাম স্যার। ইনফ্যাক্ট পুরো ট্রিটমেন্ট প্রসেসটার সময় আপনার সঙ্গে ছিলাম। আর তারপরের দিন আপনি কলেজ অ্যাবসেন্ট করেন। আপনার সম্পর্কে তো একটা জনশ্রুতি আছে, কলেজ বন্ধ থাকলেও আপনি কলেজ আসেন, অথচ সেই দিন কলেজ খোলা ছিল, আপনার ক্লাসও ছিল, কিন্তু আপনি কলেজ আসেননি। এটা শোনার পরও আমার উদ্বিগ্ন হওয়াটা কি খুব অস্বাভাবিক স্যার? আর তার জন্যই আপনার বাড়িতে আমি গেছিলাম। আপনি যখন এতগুলো কথা বললেন এটাও বলুন স্যার। তোমার ব্যাপারে এতগুলো কথা বলার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই। তা জানি স্যার, আমি তো খুব সামান্য একজন মেয়ে। না না না, তুমি সামান্য কেন? কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমার বাড়িতে আমাকে দেখতে গেলে আমি ধন্য হয়ে গেলাম? তা কেন ভাববো স্যার? তাহলে তুই আমাদেরকেও বলতে পারতিস, আমরাও যেতাম স্যারের খোঁজ নিতে। স্যারের সবটা তোকে একাই সামলাতে হবে, এটার তো কোনো মানে নেই। স্যারের কিছু সামলাতেই আমি পারবো না, আর কিছু সামলানোর ইচ্ছেও আমার নেই। স্যার অসুস্থ হয়ে গেছিলেন, আর তাও আবার আমার জন্য। তাই একটা গিল্ট ফিলিং কাজ করছিল। আমার মনে হয়েছিল ওনার পাশে আমার দাঁড়ানো উচিত। স্যার, আমরা স্রোতের কাছে সবটা শুনেছিলাম সেদিনকে কি হয়েছিল। আমাদের তো অবাক লাগছে যে একটা মেয়ে নিজের গুডনেস দেখে এইভাবে আপনাকে ট্রিটমেন্টে হেল্প করলো। হ্যাঁ, ও হেল্প না করলে আপনি নিজেকে সামলাতে পারতেন, কিন্তু ও তো তবু করেছিল স্যার। আর আপনি ক্লাসে আসেননি বলেও আপনার বাড়িতে গেছিল আপনারই খোঁজ করতে। ওর কারণে স্যার আপনি ইনজিওর্ড হয়েছিলেন বলে ওর গিল্ট ফিল হচ্ছে, সেটা কি খুব অন্যায় স্যার? তারপরে আপনি সবার সামনে ওকে যেভাবে ক্লাসে ইনসাল্ট করলেন। যে ইনসাল্টের যোগ্য তাকে ইনসাল্ট সহ্য করতে হবে। আর তোমরা যারা ক্লাসে থাকতে চাও তারা ক্লাসে থাকতে পারো, আর যারা থাকতে চাও না তারা বলে দাও। আর যারা অন্য কথা বলতে চাও, আমি তো অন্য কথা বলবো না, তারা ক্লাসের বাইরে চলে যাও। অন্য কথা তো আপনি তুলছেন স্যার, একটা সহজ কথাকে বেঁকিয়ে দিচ্ছে। আপনি বলছেন আমি নাকি কিছুই পারি না, শুধু নাচতে পারি। এই কথা দিয়ে তো আমাকে ডিমিন করা হচ্ছে। আর শুধু আমাকে নয়, এই কথা দিয়ে আপনি নৃত্য শিল্পকেও ডিমিন করছেন। আপনার কথা দিয়ে মনে হচ্ছে যে কিছুই পারে না, সেই শুধু নাচতে পারে। আপনি নাচটাকে ছোট চোখে দেখছেন স্যার। আপনার মতন এত লার্নেড, এত শিক্ষিত মানুষকে এটা মানায় না স্যার। সে আমার ওপর আপনার যতই রাগ হোক, পরবর্তীকালে যখন নাচ নিয়ে কথা বলবেন না স্যার, অন্তত একটু সম্মান রেখে কথা বলবেন। আপনার মুখে মুখে কথা বলার জন্য আমি দুঃখিত স্যার, কিন্তু এইটুকু তো আমাকে বলতেই হতো। আপনি এবার ক্লাসটা শুরু করতে পারেন। মুখে মুখে কথা বলে দুঃখ প্রকাশ করলে তো হবে না। 3 দিন তুমি আমার ক্লাসে থাকতে পারবে না, এটা তোমার পানিশমেন্ট। আমি এখানকার লেজিটিমেট স্টুডেন্ট স্যার, আমার অধিকার আছে এখানে সব ক্লাস অ্যাটেন্ড করার। তাই আপনি আমাকে বলতে পারেন না যে 3 দিন আপনার ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমায় দিয়ে হবে না বাবা, তুমি হুইল চেয়ারেই বসে থাকো, আমি বেরোলাম। কি বললে তুমি? কি বললে তুমি? বাবা হুইল চেয়ারে বসে থাকো, আমি বেরোলাম? কোথায় যাচ্ছ তুমি? বাবার হুইল চেয়ার থেকে ওঠাটা কি তোমার কাছে ইম্পর্টেন্ট নয়? কোথায় বেরোচ্ছ তুমি? চেষ্টা করলাম তো, হচ্ছে না তো, তাই আমাকে কাজে বেরোতে হবে, বেরোতে দাও। কোথায় বেরোবে তুমি? সেটাই জিজ্ঞেস করছি, কোথায় বেরোবে বলো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমার একটা ব্যবসা আছে, সেই ব্যবসার কাজে আমাকে বেরোতে হবে। তুমি বোধহয় এটা ভুলে যাচ্ছ, ব্যবসাটা আমাদের দুজনের, তোমার এবং আমার। দুজনের ব্যবসা? তোমাকে তো কোনো কাজ করতে আমি দেখতে পাচ্ছি না। বেশ, তো বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে আছো, আমিও যদি বসে থাকি তাহলে কিন্তু ব্যবসাটা লাটে উঠে যাবে। এবার কি বলছো তুমি? কেন বলছো? কেন বলছি? আমি শোনো, আমার এসব বাজে কথা বলার সময় নেই, আমাকে বেরোতে দাও। বেরোতে এই বেরোতে দাও মানেটা কি? বারবার একটা কথা বলছি, তুমি কেন বুঝতে চাইছো না? কোথায় বেরোবে বলো? কাজে বেরোবো, বেরোতে দাও। কথা বাড়িও না, আমার ভালো লাগছে না। তুমি আমার কথা শুনবে না তো? কেন না শুনছো না? তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি সবে মাত্র সুস্থ হয়েছো কি হওনি, এর মধ্যেই তোমার কি ডানা গজালো? নিজের কথা ভাবো না ভাবো, সন্তানের কথা তো ভাববে। সন্তানের কথা? শুধু সন্তান সন্তান সন্তান, একই কথা বলে চলেছো দিনের পর দিন, শুধু সন্তানের অজুহাত দিয়ে রেস্ট নাও রেস্ট নাও রেস্ট নাও। সন্তানের চিন্তা কি আমার নেই? আমি সন্তানকে গর্ভে ধারণ করেছি, তুমি করোনি, আমার চিন্তাটা বেশি। বাহ, কি কথা বলে দিল! শোনো, তোমরা সবাই শোনো, এরপর কিন্তু আমাকে কোনো কিছুর জন্য দায়ী করো না প্লিজ। খুব ভালো, তুমি শুনবে না তো আমার কথা? না, শুনবো না, আমি বেরোবো। বেশ, দাঁড়াও, এখানে চুপচাপ দাঁড়াও, আমি আসছি। তোমার যে কটা জামা কাপড় হাতের কাছে পেয়েছিলাম এই ব্যাগে ভরে এনেছি। যদি বাড়ি থেকে বেরোতেই হয় তাহলে একেবারের মতো বেরিয়ে যাও, এই সুটকেসটা নিয়ে জাস্ট বেরিয়ে যাও, আর ফিরো না। সোমরাজ, সোমরাজ, এগুলো কি বলছো তুমি? না না না, দিদি যাবে না। সব সব এত রাগ করিস না বাবা। দিদি আমার কাছে আয় মা, আয়। আচ্ছা, এসব কি শুরু করেছিস তোরা বলতো দাদু ভাই? হ্যাঁ, সুটকেস মুটকেস নিয়ে এসে তিতির বউকে বলছিস চলে যাওয়ার জন্য। এসব কি হচ্ছে কি? তিতির, তুমি কোথাও যাবে না, আমি বলছি তুমি কোথাও যাবে না। থাক মিতা ম্যাম, আজকে আমাকে আটকাবেন না, আজকে আমাকে বাড়ির কেউ আটকাবে না। তোমরা, তোমার ছেলে এত বড় কথাটা আমায় বলে দিল, কিন্তু বাবা কেন বলে দিল বলো তো? আমার সত্যিই তো চলে যাওয়া উচিত। এই বাড়ির কোনো কাজেই তো আমি আসি না, কিচ্ছু করতে পারিনি আমি, না তোমাকে সুস্থ করতে পেরেছি, না তোমার কথা মতো তোমার ছেলেকে মানুষ করতে পেরেছি, কিচ্ছু পারিনি। এই কি বললে? কি বললে? আমাকে মানুষ করতে পারোনি মানে? বলতেটা কি চাইছো তুমি? তোমাকে যদি মানুষ করতে পারতাম আজকে এত বড় কথাটা তুমি বলতে পারতে না। মুখ সামলে কথা বলো দিদি। মুখ সামলেই কথা বলছি আমি, আমার চলে যাওয়াই উচিত, চলে যাবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই তো একদিন আমাকে বলেছিলি তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। আমি আটকিও না আমাকে, প্লিজ, তুমি প্লিজ আটকিও না। আসি, আমি থাকতে এটা কিছুতেই হতে দেব না তিতির। সোমরাজ, তুমি বাড়ির বউকে এইভাবে যেতে বলতে পারো না। ওর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটার জন্য আলোচনা হবে, বেরিয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়। এখন আমি আপনাকে একটা কথা বলছি, প্লিজ আপনি আমার আর আমার স্ত্রীর মাঝখানে ঢুকবেন না, প্লিজ রিকোয়েস্ট করছি আপনাকে। ভুল করিস না বাবা, ভুল করিস না। ভুল আমি একদিন করেছিলাম, সব করিস না। বাবা, তুমি উত্তেজিত হও না, ঠিকই তো বলেছে তোমার ছেলে, আমাকে চলে যেতে বলেছে। আমার তো একটা কাজ ছিল বাবা, আমি এই বাড়ির মানুষ হয়ে উঠতে পারিনি কারণ তোমাকে আমি সুস্থ করতে পারিনি। আমি বাড়ির মানুষ নই বলি আজকে আমাকে বেরিয়ে যেতে বললো।
তিতি শোনো, ও ওইভাবে বলেনি। সোমরাজ ওকে আটকাও না। যেটা দিন ও যে এতটা ইরেসপন্সিবল আমি এক্সপেক্ট করিনি। তিতি কোনো দরকার নেই, সেটা ছেড়ে দাও। তিতি, তুমি যাস না। তিতি শোনো আমার কথাটা। তিতি সুজা, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো। তুমি পেরেছো, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো, পেরেছো। বড় যুবরাজ, বড় খোকা, আমাদের প্ল্যান সাকসেসফুল। প্ল্যান মানে? দুজনে মিলে অযথা ঝগড়া বাঁধাবো, তারপর সোমরাজ আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে, আমি বেরিয়ে যেতে যাব, আর বাবা আটকাবে না। সেটা কি কখনো হতে পারে? তোর পিঠে পিঠে এত বুদ্ধি, হ্যাঁ? দুজনে মিলে প্ল্যান করে একেবারে আমার দাঁড় করিয়ে ছাড়লি। আমি তো আসলে বর্ন অ্যাক্ট্রেস, আমি ভীষণ ভালো অভিনেত্রী। আমাকে তো সোমরাজ মাঝে মাঝেই বলে আমার ডিজাইনার না হয় অভিনেত্রী হওয়া উচিত ছিল। বলো। সেটাই। আর সোমরাজও কিন্তু আজকে পারফরমেন্স দিয়েছে, কিন্তু সোমরাজ এর আগেও বহুবার আমার সঙ্গে পারফরমেন্স দিয়েছে, কিন্তু আজকের পারফরমেন্সটা নিয়ে আমি খুব চাপে ছিলাম, বুঝতেই পারছিলাম না কি হবে। তো কি মানে এখন টেনশন রিলিফ হলো? কেমন কেমন করলাম পারফরমেন্স? তোমার পারফরমেন্স 100 মিষ্টি ভর্তি যোগ্যবার একেবারে। অনেক মজা হয়েছে। অন আ সিরিয়াস নোট, আজকের পর থেকে কিন্তু তোমার বাড়ির ওপাশে চৌকাট পেরোনো বন্ধ, বাড়ির বাইরে যাওয়া বন্ধ তোমার। এটা কিন্তু সিরিয়াসলি বললাম, মাথায় রেখো। বাবা চলো বসবে, চলো চলো, আস্তে আস্তে আস্তে, এসো এসো এসো, সাবধান, এসো, বসো বসো, এখানে এখানে বসো। আমার যদি বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে যায়, দিদিকে আমি খুঁজবো কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর কিন্তু কাল থেকে একটা নতুন জীবন শুরু হচ্ছে। তুই একবার বরং বর্ষাকে ফোন করে। দিদি না না, দেখ দূরে যখন চলে যাচ্ছি আর মায়া বাড়িয়ে লাভ নেই রে। এবার আমাদের দুজনকে আমাদের মতো মন বসাতে হবে, আমাকে আমার কাজে আর বর্ষাকে ওর সংসারে। ওখানে গিয়ে কিন্তু একদম কান্নাকাটি করবি না পিকলু, আমাকে ফোন করবি। পিকলু, একদম নতুন জীবন কিন্তু। বেস্ট অফ লাক। কোনো চাপ নেই দিদি, আমরা তো আছি। তারপর দেখবো তোকেই আমাদের সামলাতে হচ্ছে। যাক, তোমাদের দেখে আমার শালাবাবু যে ভালো থাকবে সেটা বুঝতে পারছি। বলছি তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো, কেমন? আর পিকলু শোন, তোর যদি ওখানে কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জানাবি। আর শাশ্বত অনির্বাণ, তোমরা কিন্তু আমার ভাইটাকে একটু দেখে রেখো প্লিজ। আর ও যদি কোনো অনিয়ম করে না, আমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। দিদি কি বলছিস? আমি কি বাচ্চা নাকি? এবার কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ হ্যাঁ পিকলু, দেরি হয়ে যাচ্ছে, যাও গাড়িতে উঠে পড়ো। আরে ভাই, আমার মা তো মশা ধূপ থেকে শুরু করে চায় ছাঁকনি সবটা দিয়ে দিয়েছে। পারলে বাড়ির স্টোভটাকেও পার্সেল করে দেয়। আরে বাবা, ওখানে কি লোকজন থাকে না নাকি? কে বোঝাবে ওনাকে বল? এই পিকলু, তুই অফ হয়ে আছিস কেন রে? তোর কি মজা হচ্ছে না? আমাদের তো বেশ এক্সাইটিং লাগছে। কে আসছে তো বল? এই পিকলু, তুই চুপ করে আছিস কেন? দেখ অনেকটা লম্বা রাস্তা, তুই এক কাজ কর, তুই একটু ঘুমিয়ে নে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, ঘুম থেকে উঠে আমি কিন্তু তোকে চাঙ্গা দেখতে যাই, ঠিক আছে? উফ বাপরে বাপ, তোরা পারিস বটে। প্যাচ প্যাচে গরম, হাতটা ঢুকিয়ে নাও সবাই। এসি চালিয়ে দিচ্ছি, কাজটা তুলে দাও।
শুনতে গন্ধ বেরোচ্ছে না? পিউরিফায়ার নাকি গো? কেমন মাথাটা ঝিমঝিম করছে। ধুর বাবা। ও না, বেশি ছটফট না করে দুধটা খেয়ে নাও। জানি তোমার দুধ একেবারেই পছন্দ না, কিন্তু এই সময় না দুধ খাওয়াটা খুব দরকার। আর আমি কি হয়েছে বর্ণা, এত টেনশন করছো কেন? দেখো না, পিকলুটা সে কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছে, ওখানে পৌঁছলো কিনা কিছুই জানায়নি। ফোন করে যাচ্ছি, ফোনটাও রিসিভ করছে না। ভাই অদ্ভুত ছেলে তো। আরে বাবা, ও বন্ধু বান্ধবদের সঙ্গে আছে, গল্পগুজব করতে গিয়ে হয়তো ভুলে গেছে। সময় হলে ও ঠিক ফোন করবে। আর শাশ্বত অনির্বাণকে দেখে মনে হচ্ছে ওরা খুব ফুর্তিবাজ ছেলে, বুঝলে তো। তুমি এদিকে এসো তো, এদিকে এসো। এত চিন্তা করো না, নাও দুধটা খেয়ে নাও। সৃজন, আমি 11 বার ফোন করছি, তাও ফোনটা তুলছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার পূর্বপুরুষেরা এই লেবুখালীপুরের একসময় জমিদার ছিল। তাদের আফিমের ব্যবসা ছিল। এখানকার লোকজনেরা সেই আফিম ক্ষেত জ্বালিয়ে দেয়, আর তারপর থেকেই সেই প্রতিশোধের আগুন আমার ভেতরে আমি জ্বালিয়ে রেখেছি। এর সঙ্গে আমাদের এখানে আনার সম্পর্কটা কি? আমি বিদেশ থেকে পড়াশোনা করে কেমিক্যালি একটা স্ট্রং ড্রাগ তৈরি করতে শিখেছি। আর আমি চাই সেই ড্রাগ শুধুমাত্র লেবুখালীপুরে নয়, সারা দেশে বিক্রি হোক। বলতে পারেন এনজিওর আড়ালে এটাই আমার আসল ব্যবসা। এবার এখানে আপনাদের আনার আসল কারণটা বলি। আমার শিক্ষিত কিছু লেবার চাই। এখানকার লোকাল লোকজন ল্যাবের কাজে দক্ষ নয়, তাই আপনাদের মতো কিছু শিক্ষিত মানুষজনকে ইন্টারভিউ নিয়ে এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে। আপনারা এখানেই থাকবেন। আপনাদের আমি দারুণ ফেসিলিটি দেব, কোনো অভাব আপনাদের রাখবো না। এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা থাকবে, কিন্তু শুধু একটাই শর্ত, বাইরের জগতের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ থাকবে না। কি বলছে এই লোকটা? না, আমাকে দিদিকে এক্ষুনি জানাতে হবে। হ্যালো মা, আসলে এখানে নেটওয়ার্কটা একটু ডাউন তো। হ্যালো দিদি। পিকলু, কোথায় তুই? কখন থেকে ফোনটা রিং হয়ে যাচ্ছে, ফোনটা রিসিভ করছিলি না কেন? আমি ভালো আছি দিদি, চিন্তা করিস না। কি বলছিস বলতো? ভালো আছি আমি, চিন্তা করিস না। আমি কি জিজ্ঞাসা করছি, কি উত্তর দিচ্ছিস? কোথায় আছিস তুই? জায়গাটা ঠিকঠাক তো? কখন পৌঁছলি? থাকার জায়গাটা ভালো? হ্যাঁ মা, ভালো আছি, তোমরা চিন্তা করো না। হ্যালো পিকলু, আমার কথা শুনতে পাচ্ছিস? কথা বলছিস না কেন? হ্যালো, তোর শরীর ঠিক আছে তো? কি কি বলছেটা কি? আরে কিছুই তো বলছে না, কথাই বলছে না। হ্যালো, শুনতে পাচ্ছিস? এই পিকলু, হ্যালো। হ্যাঁ দিদি, আমি শুনতে পাচ্ছি। শোন না দিদি, এখানে না কোনো একটা... কি হয়েছে বল? ওখানে একটা কোনো কি বল আমাকে। কি হলো বর্ণা? এখন তো পিকলুর সঙ্গে কথা হয়েই গেল তোমার, তাহলে এখনো মুখটা ওরকম করে রেখেছো কেন? পিকলু ফোনটা এমন ভাবে কাটলো। এটা কোনো কথা হলো? একটা নতুন জায়গায় গেছে, অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছে হয়তো। যেই ছেলে কলেজ ট্রিপে 7 দিনের জন্য গেলে আমাকে 7 মাস ধরে তার গল্প বলে, এমনকি ওর ব্যান্ডে কি গান হচ্ছে সেই গানটা আগে আমাকে শোনায়, না হলে ওর ভাত হজম হয় না। প্রত্যেক দিন কলেজে কি ঘটছে সেটা আমাকে না বললে ও শান্তি পায় না। সেই ছেলে একটা নতুন জায়গায় চাকরি নিয়ে গেল, অথচ আমাকে জাস্ট ফোন করে বলছে দিদি আমি ভালো আছি, চিন্তা করিস না। তাও আবার একদম একটা যন্ত্রের মতন করে বলছে। না না সৃজন, কিছু একটা গন্ডগোল লাগছে, আমার ব্যাপারটা ঠিক লাগছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখেছো তো ফুলকি, আমি আগেই বলেছিলাম
কত চেকিং, সবাইকে ঢুকতে দিচ্ছে না এখানে। সম্পাদিকা ম্যামের উপর একটা থ্রেট আছে না। সত্যি তো, এই কড়া সিকিউরিটি পেরিয়ে কি করে ঢুকবে বলো তো ফুলকি? এক্স্যাক্টলি, মানে কোন কাজে এসেছি সেটা কি বলবো? আমি তো তখন থেকে সেটাই বলার চেষ্টা করছিলাম পিয়াল, তখন তোরা সবাই মিলে আমাকে নিয়ে ঠাট্টা করলি। দেখ এখন কি বলবি। আমি ঠাট্টা করলাম তোর সঙ্গে? এই ঝগড়া করবি একদম চুপ করে, এটা ঝগড়া করার সময় নয়। ধানু মা আমার, চুপ করা, একদম চুপ কর, কোনো কথা বলিস। দাঁড়া, এই ফুলকি কি দেখছো? ফিরে যাবে নাকি? একটু দাঁড়াও তোমার দাদা। আচ্ছা, এত লোকজন তো ঢুকছে, ওরা পাহারাদারকে কি বলে ঢুকছে? আরে বাবা, এই মেয়ে তো বুঝতেই চাইছে না বিষয়টা। দেখো ফুলকি, ওদের জেনুইন কোনো কাজ আছে। কেউ হয়তো ডেলিভারি দিতে এসেছে, কিছু কুরিয়ারের লোকজন হতে পারে, কোনো বড় লোকজন যারা সাংবাদিকদের সাথে দেখা করবে, খবরের কাগজের লোকজন হতে পারে। শোনো ফুলকি, আমাদের এখানে ঢুকতে দেবে না, চলো এখান থেকে। আচ্ছা ধানু দিদি, আমরাও তো একটা বিশেষ কাজে এসেছি। এই কাগজ ছেড়ে বদনাম করছে, যেটা মিথ্যে। আমরা সত্যিটা জানাতে এসেছি, সেটা বুঝি কোনো কাজ নয়? আহা ফুলকি, আমি সেটা বলতে চাইছি না। আসলে বদনামের বিষয়টা ওরা এমন কায়দা করে লিখেছে যে সেটা নিয়ে প্রশ্ন তোলা সম্ভব নয় ফুলকি। আর আমরা প্রশ্ন তুললে ওরা শুনবেই বা কেন? কেন শুনবে না ধানু দিদি? আদালত স্যারকে নির্দোষ হিসেবে বলেছে, তাহলে ওরা সত্যি খবরটা কেন ছাপাবে না? ধানু, ফুলকি কিন্তু কিচ্ছু ভুল বলছে না, একদম ঠিক কথা বলছে। কিন্তু ফুলকি, আমার মনে হয় না এখানে ঢুকতে পারবে। তুমি দেখো, শুধু চেনা জানা লোকেরাই ঢুকতে পারছে, কি কড়া সিকিউরিটি। ও মা, ওই চা দেওয়া ছেলেটা যে ঢুকে গেল, ওকে তো কেউ পরীক্ষা করলো না? আরে বাবা, ওর হয়তো দোকান আছে কাছে পিঠে, ও রোজ ঢোকে, তাই ওকে চেকিং করলো না। আচ্ছা পিয়াল দাদা, হ্যাঁ, আমরা এইভাবে ঢুকতে পারি না? হ্যাঁ, চাই ছেলে সেজে? হ্যাঁ, সেটা হতেই পারে। ইনফ্যাক্ট আমি বেশ কিছু সরঞ্জামও নিয়ে এসেছি। কিন্তু ফুলকি, এখানে তো আমাদের কেউ চেনেও না। আমি কিন্তু কোর্টে দেখেছি, চায়ের দোকানের ওই যে স্ট্যান্ডটা থাকে না, মানে যেটাতে ওরা চা আনে, সেগুলো কিন্তু সবাই চিনে রাখে। ইভেন ওগুলোতে চিহ্নও দেওয়া থাকে যাতে গুলিয়ে না যায়। হ্যাঁ, এখানেও সেটাই হয়েছে। দেখলি না তোরা, ওই চায়ের ছেলেটা কেমন ওরকম চায়ের স্ট্যান্ডটা তুলে তারপর ঢুকলো। চায়ের ছেলে বদলাতে পারে, কিন্তু চায়ের স্ট্যান্ড বদলাবে না। আমরা তাহলে চায়ের ছেলে হিসেবে ঢুকবো, ওই চা দেওয়ার জিনিসটাকে নিয়ে। জয় মা কালী। ফুলকি, ওই ছেলেটা তোমাকে স্ট্যান্ডটা দেবে কেন? চাইবো, বলবো কিছুক্ষণের জন্য দিতে, আমাদের ভেতরে ঢোকাটা খুব দরকার। ফুলকি, ওই দেখো, ওই ছেলে বেরোলো, দেখো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ম্যাডামের ঘরে চাটা দিয়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, ম্যাডামের স্পেশাল মালাই চা। তোমরা এখান থেকে এখন যাও। আরে এতজন মিলে গেলে ভাবে আমাদের কোনো একটা মতলব আছে। তোমরা যাও 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 যাও, আমি সামনে দেবো। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে, এ তো সেই মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটা, সেই মেয়েটা। সবাই নাকে হাত দাও। দেখি খেতে 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 আস্তে আস্তে। দেখেছো কাণ্ড, একটা চায়ের স্ট্যান্ডের জন্য কত কিছু করতে হচ্ছে। এই তো আমার দাদা, ওর কিছু হবে না তো? আরে না রে বাবা, লো পাওয়ারের ডোজ আছে। 2-3 ঘন্টা ঘুমাবে, স্বপ্ন টপ্ন দেখবে, ব্যাস। কিন্তু মাথায় রেখো, এই 2-3 ঘন্টার মধ্যেই তোমাকে কাজটা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, করে দেবো। এক মিনিট। ফুলকি শাড়ি পরে চাওয়ালা সাজবে? তাই তো, ওরা তো বিশ্বাসই করবে না। এখন কি করা যায়?
কি হয়েছে ফুলকি? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? এই ব্যাগটা দাও। এই পিয়ালটা দাও। একটু এসো। এই পিয়াল কোথায় যাবে ফুলকি? দেখোই না, চলো চলো। আরে আরে দেবে। আরে এটা তো পিয়ালের জামা কাপড়। তাহলে পিয়াল, পিয়াল রে, পিয়াল, এই পিয়াল। ওমাগো, এই আমি কি দেখছি? এত কিছু করার পরেও কাজটা হাসিল হবে তো রে? এই দাঁড়াও দাঁড়াও। ব্যাস হয়ে গেল মাকালি। ফুলকি দাস, সাহস রাখো। তুমি কে? রাজু চাওয়ালা কোথায়? চায়ের স্ট্যান্ডটা তো একই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা, 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 কোথায় তুমি দাদা? দাদা কোথায় চলে গেল? মা, মা, আমার দাদা বাইরে থেকে যতটা শক্তিশালী, তার মন ততটাই কোমল। এখন সে কোথাও চলে গেছে, কিন্তু তুমি চিন্তা করো না মা, বাবা, আমি নিজে তোমাদের দাদার কাছে নিয়ে যাব। কিন্তু আমরা পালিয়ে যাব কোথায়? মথুরা যাব। ওখানে কানাই আছে, বলরাম আছে, নন্দরাজ আছেন, ওনারাই রক্ষা করবেন। তাড়াতাড়ি করো, না হলে কেউ বাঁচবে না। পালাও। চলো, এখন তোমাদের কারাগার থেকে মুক্ত হওয়ার সময় হয়েছে। না কানাই, আমি প্রতিজ্ঞা করেছি যে আমি এই কারাগার থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না তুমি কংসকে বধ করছো। সেই জন্য যাও, আগে ওকে বধ করো, তারপর আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে মা, যদি এটাই তোমার ইচ্ছে হয়, তাহলে এবার আমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করব। এবার কংসবধের পরেই আমি তোমার কাছে আসব। মা, আমাকে আশীর্বাদ দাও। বাবা, আমাকে আশীর্বাদ দাও, যাতে আমি মায়ের প্রতিজ্ঞা পূর্ণ করতে পারি।
না কানাই, আমি মা বাবার সঙ্গে কারাগারে দেখা করব না। আমি আগে ওই কংসকে বধ করব, তারপরে ওদের মুক্ত করব আমাদের রক্ষা করার জন্য। ওনারা অনেক কষ্ট সহ্য করেছেন, আমি আর এখন ওদের আর কষ্ট সহ্য করতে দেব না কানাই। দাদা, তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। এবার চলো এখান থেকে। হ্যাঁ কানাই, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।